রাজ্য সভাপতি, সহসভাপতি, রাজ্য সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সহসম্পাদককে শ্রদ্ধা জানাই। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাকে এই মঞ্চে এই বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। কিছু কথা বলবো, জানি না কতটা সবার মনে ঢুকতে পারবো, তবে আমি নিজের মননে 2012 সালের আগস্টে জয়েন করার পর থেকে, নভেম্বর থেকে আদালত কর্মচারী সমিতি ঢুকিয়ে ফেলেছি। পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি সেদিন থেকে ঢুকিয়ে ফেলেছি যেদিন থেকে আমি পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির সাধারণ সদস্য হিসেবে নিজের নামটা লিখেছিলাম। আজ পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির সাধারণ সদস্য থেকে আমি মহকুমা কমিটির সহসম্পাদক, মহকুমা কমিটির যুগ্ম সম্পাদক থাকার সময় থেকে ডিস্ট্রিক্ট কমিটির নমিনেটেড মেম্বার থেকেছি এবং সেখান থেকে সরাসরি আমাকে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ঠিকই যে এই আন্দোলনে আমাকে সক্রিয় ভূমিকা দেওয়ার জন্য, আবার খুব মাঝে মাঝে মাথায় বোঝাও চাপিয়ে ফেলি, এই দায়িত্বটি পালন করা আমার পক্ষে সম্ভব, মাঝে মাঝে হেরে যায়, আবার হেরে গিয়ে জিতে ওঠার চেষ্টা করি। না, জিততে আমাকে হবে। আমার কর্মচারী, আমাদের কর্মচারী, আমরা সবাই এক এবং সকলের সঙ্গে আমাকে একসাথে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। পিছন থেকে আমাকে হয়তো কেউ ল্যাগ মারতে পারে, আমি কুকুর হয়ে পড়ে যেতে পারি, আমার নাকের কোনায় একটা ছোট্ট দগদগে ঘা হতে পারে, কিন্তু সেই দাগ সারানোর জন্য আমি সেই ব্যক্তির কাছে যে ল্যাগ মেরেছিল তার কাছ থেকে মরণটা নিয়ে লাগিয়ে দিতে পারি। বর্তমান রাজ্য কমিটি হচ্ছে সবচেয়ে আমার দেখা অ্যাক্টিভ রাজ্য কমিটি আমাদের মাননীয় সুবোধবাবুর সময় থেকে। তার আগে এই অ্যাক্টিভিটিটা আমাদের জেলায় আমি খুব বেশি সচেতন লক্ষ্য করি। তারপর থেকে এই যে আন্দোলনের রূপরেখা তৈরি বা বিভিন্ন অ্যাক্টিভিটি তৈরি, সেগুলো আমরা লক্ষ্য করি এবং আমরা এই বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি, বিভিন্ন সংগ্রামী অনুষ্ঠানে, সংগ্রামী আন্দোলন অনুষ্ঠান করতে পারি আজ ইনাদের জন্যই। তাই ইনাদের প্রত্যেককে আমার নতমস্তকে প্রণাম। রাজ্য সম্মেলন সে নর্থে হোক বা মেদিনীপুর ঝাড়গ্রামে হোক, আমি মনে করি বা আমি আশা করি বা আমি আবেদন করি রাজ্য কমিটির কাছ থেকে, যদি প্রয়োজন হয় রাজ্য কমিটির সদস্যবৃন্দ তাতে ইনক্লুডিং আমিও হতে পারি, যদিও আমি কোর কমিটির সদস্য নয়, আমিও হতে পারি, 2 দিন আগে থেকে গিয়ে তাদেরকে সহযোগিতা করব। আমি 2012, এখানে অনেকেই 2012 ব্যাচটা অনেক বড়, ওটা রাজ্য যুগে 2012 রয়েছে। সেই 2012 সাল থেকে দেখছি এবং এই আন্দোলনে করতে 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 খুব কম বয়সেই আমার চুলদাড়ি পেকে গেছে এই সংগঠনের জন্য, মানে সংগঠনের চুলদাড়ি পেকে গেছে আমার জন্য। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি, মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে, যে মুর্শিদাবাদ জেলার কেস সংখ্যা সিটি সিভিল এবং সিটি সেভেন সেশনসকে বাদ দিলে বর্তমানে তৃতীয়। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনার পরে আমি কালকে এনজিডিজি দেখছিলাম, এনজিডিজি থেকে যা দেখতে পেলাম তাতে করে মুর্শিদাবাদ জেলার কেস সংখ্যা নর্থ এবং সাউথ 24 পরগনার পরে। একইভাবে আমি আবার খুব বাজে অবস্থায় কাটাই, কারণ আমি আবার জেলার ডিএস, ডিস্ট্রিক্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। সে চাপটাও থেকে যায় অনেক সময়। সে চাপ থেকে অব্যাহত পিছিয়ে আমি 2020 সালে একটা চিঠি করেছিলাম, সেটা হয়তো কোনো ফাইলের তলায় বন্দী হয়ে এখন হয়তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে পড়ে আছে, গিয়ে খুঁজলে হয়তো পেয়ে যাবো, কিন্তু তার কোনো কার্যকরী হয়নি। জেলা স্টাফের সঙ্গে যে একাত্মতা তৈরি করতে হবে, যে সম্পর্ক তৈরি করতে হবে, এটা আমি মানি। প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়াল কথাবার্তা বলাটা প্রয়োজন। জেলায় মাঝে মধ্যে জেলা কমিটির পক্ষ থেকে সরাসরি এই প্রত্যক্ষ মিটিং না হলেও ভার্চুয়াল মিটিং প্রয়োজন। এবং আরেকটা আবেদন আমি প্রত্যেক জেলাকে করব, প্রতি 2 বছর অন্তর যেমন রাজ্য সম্মেলন হওয়া প্রয়োজন, ঠিক
প্রতি 2 বছর জেলা সম্মেলন হয় এবং সেখানে কমিটি তৈরি হয়। কিন্তু আপনারা চেষ্টা করুন প্রতি বছর একটি করে জেলা সম্মেলন করতে। সেখানে কমিটি চেঞ্জ হবে না, শুধু প্রত্যেকের মতের আদান প্রদান হবে, প্রত্যেকের ভাব বিনিময় হবে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের দেখা হবে, রাস্তায় দাঁড়িয়ে মাঠে দাঁড়িয়ে গল্প হবে, সংগঠনকে উন্নত করার চিন্তা ভাবনা হবে। তাই প্রত্যেক বছর জেলা সম্মেলন করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি জেলাতে কমিটি তৈরি হোক 2 বছর অন্তর, কিন্তু জেলা সম্মেলনটা হোক প্রতি বছর। 2020 সালে আমরা রাজ্য সম্মেলন করতে পেরেছি বলে বিনয়দার কথা অনুসারে আজকে আমরা এখনো জ্বলন্ত। আগুন কখনো দাও দাও করে জ্বলে ওঠে, আবার আগুন কখনো নিভে যায়, কিন্তু আগুনের যে বন্ধি শিখা সেটা জ্বলতেই থাকে, তাতে শুধু বারুদ দেওয়ার অপেক্ষা থাকে আবার জ্বালানোর জন্য। তাই রাজ্য সম্মেলনটা হওয়া প্রয়োজন। আপনারা দায়িত্ব নিয়ে রাজ্য সম্মেলন করুন। 23 সাল করেছে হুগলি, 20 সাল করেছে মুর্শিদাবাদ, 15 সাল করেছে বীরভূম, এবং 15 সাল থেকে আমি রাজ্য সম্মেলনে যোগদান করেছি। তার আগেরটা ঠিক আমি বলতে পারবো না, আমার মনে পড়ে না। আচ্ছা, এবার আসি সব আন্দোলনের কথা। আমাদেরকে ধারাবাহিক আন্দোলন করতে হবে। এটা আমাদের দীর্ঘদিনে আমাদের কর্মচারীদের প্রত্যেকে প্রায় বিভিন্ন জেলার কর্মচারীদের যে ভার্চুয়াল সভাগুলো হয় সেখান থেকে একটা সুস্পষ্ট ধারণা আমরা পেয়ে থাকি যে আমাদের ধারাবাহিক আন্দোলন করতে হবে। প্রয়োজনে, এটা আমার মতামত, সেটা সম্ভবপর কিনা আমি জানি না, প্রয়োজনকে মহামান্য উচ্চ আদালতকে অগ্রিম নোটিশ দিয়ে আমরা হাইকোর্টের সামনে আন্দোলনে বসতে পারি। সেখানে ব্যক্তিগতভাবে আমি সমস্ত কিছু ত্যাগ করে দিনের পর দিন আমি বসে থাকতে রাজি আছি। প্রয়োজনে পুলিশের হাতে মার খেতেও রাজি আছি, চোখের তলায় লাল দাগটা নিয়ে বাড়ি ফিরতে রাজি আছি। আমার বউকে আমি বলবো না পিঠে একটু সেক দিয়ে দাও, কারণ ওই দগ্ধকে ঘায়ের আঘাতটা সহ্য করার ক্ষমতা রাখতে পারলেই আমি আমার সংগঠনকে উচ্চ জায়গায় নিয়ে যেতে পারবো। আর এই ধারাবাহিক আন্দোলন করলে এই বেঞ্চমার্কদের যে সমস্যাটা হয় সেই বেঞ্চমার্কদের চাপটাও কমে যাবে। দীর্ঘদিন রেকর্ড করে থাকাটা যখন মানসিকতায় আঘাত দেবে অফিসারদের, তখন সেই বেঞ্চমার্কদের চাপটা কমতে পারে। আচ্ছা, গতকালকে আমি একটা পুরনো নথি বার করতে গিয়ে এটা উদ্ধার করেছি। 2001 সালের অফিসারদের একটি পত্রিকা, পত্রিকাটার নাম হচ্ছে প্রতর্ক। এখানে লেখা রয়েছে 1999 সালে অফিসাররা আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল এবং অনুসন্ধান করেছিল। তাদের জন্য কি হাইকোর্ট নোটিশ দিয়েছিল? আমার জানা নেই। যে কোর্ট ওয়ার্ক যেন হ্যাম্পার না হয়, এটা আমার জানা নেই। যদি না দিয়ে থাকে তাহলে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে এই নোটিশ আসবে কেন? কোর্ট ওয়ার্ক হ্যাম্পার করার দায়িত্ব, হ্যাম্পার হবে বা হবে না তার দায়িত্ব সেই জুডিশিয়াল অফিসারের, যে জুডিশিয়াল অফিসারটা ওই চেয়ারে বসে আছে। তার কোর্ট ওয়ার্ক হ্যাম্পার করবে কি করবে না তার দায়িত্ব। আমরা কাজ করব কি করব না এবং আমাদের বেতন কাটা যাবে কি যাবে না সেটা আমাদের দায়িত্ব। আমরা দায়িত্ব নিয়ে আমাদের বেতনটাকে জলাঞ্জলি দিতে পারি, তাতে আগামী দিনে যাতে আমরা আমাদের সুদিন দেখতে পারি। আমাদের আন্দোলন শুধু পয়সার জন্য নয়, আমাদের আন্দোলন ব্যক্তিগত এবং সর্বার্থ সম্মানের জন্য। আমরা ওটা কাজ করে শুধুমাত্র টাকা উপার্জন করবো, আমার দুটো স্যালারি পাবো, এটা তো ঠিক আছে, অবশ্যই আমার পরিবারকে দেখতে হবে, আমার এটাই একমাত্র উপার্জনের জায়গা। কিন্তু সাথে সাথে আমাকে সম্মান দিতে হবে এবং আমাকে আমার মর্যাদা দিতে হবে, আমাকে আমার কাজের জায়গায় কাজের পরিবেশ তৈরি করতে হবে এবং সেটা আমার ডিপার্টমেন্টের দায়িত্ব। আমি আমার কাজের জায়গায় মাথা নিচু করে কাজ করতে পারবো না। ছোট্ট একটা ঘটনা বলি, রিসেন্টলি আমার অফিসারের কাছে আমাকে এজলাসে ডেকে একটা ব্যাপারে কৈফিয়ত চেয়েছিল, কিন্তু আমি আমার গলার সাউন্ডটা বরাবরই বড়, আমি এই সাউন্ডেই অফিসারের সাথে এজলাসের মধ্যেই কথা বলেছিলাম যে আপনার ডাইরেকশনেই আমি সমস্ত কাজ করি, আপনি এই ডাইরেকশন দিয়েছেন বলে এই কাজটি হয়েছে, আপনি এই ডাইরেকশন না দিলে এই কাজটি হতো না। তখন আমাকে অফিসার বলে সাউন্ডটা নিচে করে কথা বলো। আমি বলেছিলাম আপনার সাউন্ড যদি এই এজলাসের মধ্যে এতগুলো অভিভাবক সামনে আমার জন্য যদি উঁচু হতে পারে, তাহলে এতগুলো অভিভাবক সামনে আপনার
উইদাউট ইনফরমেশন নেন, আমি আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এবং 3-4 দিন পরে এসে সেই 3 দিনের রেকর্ড সই করে, ডায়েরিতে সই করে, কনস্টিটিউশনে সই করে, উইদাউট অন্য কোনো কোর্টের চার্জে থাকলেও সেই কোর্টেরও সই করে দেয়। অফিসার ছুটির আগের দিন 12:15 অফিস থেকে বেরিয়ে যায়, কিন্তু আমাদের স্টাফ যদি ছুটি নেয় এবং বাই চান্স যদি তার কোনো শারীরিক অসুস্থতা হয়, এতটাই শারীরিক অসুস্থতা সে জানাতে পারেনি, তখন সে হয়ে যায় আনঅথরাইজড লিভ। ওয়াই? কেন? আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলে কোনো সমস্যার জন্য আমার উপরে চলে নজরদারি, আমার উপরে চলে খবরদারি, কিন্তু অফিসার 12টায় বেরিয়ে গেলে তার উপর খবরদারি করার কেউ নেই। ডিস্ট্রিক্ট জাজও জানে না কোন অফিসে কিভাবে চলছে। এই হচ্ছে আমাদের অবস্থা। তাই আন্দোলন আমাদেরকে করতেই হবে, লাগাতার আন্দোলন করতে হবে। রাজ্য কমিটিকে আমি অনুরোধ করব, ভোট প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর আন্দোলনের ডাক দেন, লাগাতার আন্দোলনের ডাক দেন। প্রয়োজনে হাইকোর্টের সামনে ধর্ণা দিতেও আমি রাজি আছি। রাজ্য কমিটি যদি ধর্ণা দিতে বলে আমি ধর্ণায় রাজি আছি। রাজ্য সরকার যদি আন্দোলন করতে বলে আন্দোলনে রাজি আছি। রাজ্য কমিটি যদি আমাকে সারা দিন রাত পড়ে থাকতে বলে আমি সারা দিন রাত পড়ে থাকতে রাজি আছি। রাজ্য কমিটি যদি আমাকে অনশন করতে বলে আমি অনশনে রাজি আছি। হসপিটালে ভর্তি হচ্ছে। একটা কথা বলবো, এই ব্যাপারে আমার সঙ্গে অনেকে সহমত হবে, অনেকে সহমত হবে না, কিন্তু আমি জেলার কথা বলবো, আমার জেলার প্রত্যেক কর্মচারীর কথা বলবো। যে শুনতে খারাপ লাগলেও 23 সালে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে ডিএ আন্দোলনের অন্তর্ভুক্ত হয়ে ডিএ আন্দোলন করি। সে প্রথম হয়তো আমাদের দেখা প্রথম ধর্মঘট বা স্ট্রাইক। এর আগে আমাদের সিনিয়রদের কাছে শুনেছি তারা আন্দোলন করেছে, তারা অনশন করেছে, ধর্মঘট করেছে। তার জন্যই আমরা আজকে হয়তো এই যে একটা সেফটি কমিশনের ইনক্রিমেন্ট, 2 দিনের শনিবারের ছুটি 4 দিন থেকে 2 দিনে আসা, এগুলো হয়তো আমরা পেয়েছি। তারাও অনশন করেছেন, কিন্তু আমাদের দেখা ওটাই প্রথম। কিন্তু যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চের আমার জেলার কর্মচারীদের কথা বলছি, আমার সংগ্রামী যৌথ মঞ্চের আমার জেলার স্টাফেদের মনে হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ বর্তমানে যে জায়গাটা তৈরি হয়েছিল এবং আমরা যে আবেগে ভেসে যে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, সংগ্রামী যৌথ মঞ্চের বর্তমান অবস্থাটা সেটা নেই এবং তারা অনেকটা রাজনৈতিক ক্যাডারের মধ্যে বিহেভিয়ার করে। এটা আমার জেলার সমগ্র স্টাফের কথা বললাম, বেশিরভাগ স্টাফের, সমগ্র বলবো না, বেশিরভাগ স্টাফের কথা বলছি। তাই আমরা মুর্শিদাবাদ জেলায় সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কোনো আন্দোলনে অংশগ্রহণ করতে পারবো না। এটা মুর্শিদাবাদ জেলার মতামত, এটা জানানো উচিত, তাই জানালাম। এরপরে যদি রাজ্য কমিটি আবার সিদ্ধান্ত নেয় এবং আমাদের উপরে সে করতে হবে বলে, তাহলে আমরা মতামতকে সেটা স্বীকার করব। আমাদের দাবি দেওয়া কি কি? আমাদের দাবি দেওয়া হতে পারে সেপারেট পে কমিশন, আমাদের দাবি দেওয়া হতে পারে কোর্ট বৃদ্ধি, আমাদের দাবি দেওয়া হতে পারে স্টাফ স্ট্রেংথ বৃদ্ধি। দীর্ঘদিনের পুরনো স্টাফ স্ট্রেংথ নিয়ে আমরা চলছি। যখন 1,500 রেকর্ড ছিল তখনও আমাদের যে স্টাফ স্ট্রেংথ ছিল, এখন 15,000 রেকর্ড হয়েছে, তখনও আমাদের স্টাফ স্ট্রেংথ একই। আমার সাব ডিভিশনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিএম কোর্ট একই, আমার সাব ডিভিশনে সিনিয়র ডিভিশন কোর্ট একই, অথচ আমরা কাজ করে যাই অনবরত। কিন্তু আমরা আমাদের এই আন্দোলন আমাদের ডিপার্টমেন্টের বিরুদ্ধে করে, আমাদের হাইকোর্টের বিরুদ্ধে করে, আমাদের জুডিশিয়াল ডিপার্টমেন্টের বিরুদ্ধে করে যদি করে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলনে যাওয়া দরকার পড়বে না। আমরা আমাদের রাস্তাটা নিজেরাই খুঁজে নিতে পারব। সর্বশেষ আমি যেটা জানতে চাইছি সেটা হলো, আমরা সকলে মিলে প্রত্যেকে একটা সুন্দর অংশগ্রহণের মাধ্যমে এবং সহযোগিতার মাধ্যমে আমাদের রাজ্য কমিটিকে আইজ্যাকের মিটিংয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিতে পেরেছিলাম এবং সেখানে আইজ্যাকের মিটিংয়ে গেছিলেন রাজ্য নেতৃত্ব। তো সেখান থেকে ফিরে আসার পরে যেটুকু জানতে পেরেছিলাম যে পরবর্তী যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আসছেন, যে ওনার নেতৃত্বে হয়তো আমাদের যে 1040/2017 সেফ ক্যাডার সেফ স্কেলের যে ম্যাটারটা রয়েছে সেটা আবার উজ্জীবিত হবে এবং তার উপরে ডেট ফিক্স করা যাবে। সেটার ব্যাপারে আমি এখনো পর্যন্ত কোনো জানতে পারিনি। সেটার ব্যাপারে জানার জন্য বা জানানোর জন্য আমি রাজ্য কমিটির কাছে আবেদন করব। আর সেন্ট্রাল নেতৃত্ব অর্থাৎ আইজ্যাকের নেতৃত্ব বলেছিলেন যে আর কিছুদিনের মধ্যে যে কমিটি তৈরি করা হবে বিভিন্ন প্রদেশ ভিত্তিক, এবং সেক্ষেত্রে আইজ্যাক একটা ওয়েস্ট বেঙ্গলে একটা চিঠি করে জুডিশিয়াল ডিপার্টমেন্ট বা হাইকোর্টকে কোনো রকম কিছু জানানো বা তার
সেই ব্যাপারে কতটা আইজ্যাক গ্রহণ করেছে, পদক্ষেপ গ্রহণ করেছে, এবং আমরা বর্তমানে আমাদের যে মাদার সংগঠন আইজ্যাক অল ইন্ডিয়া জুডিশিয়াল এমপ্লয়ি কনফেডারেশন, তাদের সঙ্গে কতটা যোগাযোগ রাখতে পারছি এবং কতটা যোগাযোগ রাখতে পারবো, এবং তারা আমাদের কতটা সহযোগিতা করতে পারবে, এবং এই আমাদের আন্দোলনের রূপরেখা তাদেরকে কতটা জানানো উচিত এবং তারা আমাদেরকে এই আন্দোলনে কতটা সহযোগিতা করতে পারবে সেন্ট্রাল নেতৃত্ব, এবং সেই বার্তা আমাদের বিভিন্ন প্রশাসনিক মহলে এবং আমাদের বিভিন্ন রাজ্য প্রশাসন মহলে কতটা পৌঁছে দিতে পারবে, এই ব্যাপারে আমি রাজ্য কমিটিকে আলোচনা করার চেষ্টা করব। সকলকে সংগ্রামী অভিনন্দন